তাহলে চলো আমরা প্রথম যে প্রবলেমটা আছে সেটা তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটা মানে বের করতে পারো কিনা, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। খেয়াল করে দেখো, এখানে একটা সুন্দর কোষ বিক্রিয়া দেওয়া আছে। দ্যাট মিন্স আমাদের এখানে একটা সিলভার ধাতু দেওয়া। সিলভার ধাতু কী করেছে, জিঙ্কের একটা লবণের সাথে বিক্রিয়া করার চেষ্টা করছে। তো বলা হয়েছে যে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা বা স্পন্টানিয়াস ওয়েতে ঘটবে কিনা, মানে নিজে নিজে ঘটবে কিনা। আমরা তো জানি যে ধাতুর সক্রিয়তা সিরিজ বলি বা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি বলি, যেটাই বলি না কেন, উপরের দিকে যে সমস্ত ধাতুগুলো থাকে সেগুলো হচ্ছে খুবই অ্যাক্টিভ বা সক্রিয়, আর নিচের দিকে যে ধাতুগুলো থাকে তারা হচ্ছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। তো তুমি যদি তড়িৎ রাসায়নিক সিরিজের দিকে তাকাও, তাহলে জিঙ্কের যে অবস্থান এটা উপরে দেখতে পাবে, আর সিলভারের যে অবস্থান এটা নিচে দেখতে পাবে। তার মানে জিঙ্ক হচ্ছে এখানে খুব বেশি অ্যাক্টিভ বা সুপার অ্যাক্টিভ বা সক্রিয় ধাতু, আর সিলভার হচ্ছে আমাদের কম অ্যাক্টিভ বা নিষ্ক্রিয় ধাতু। তো এখন আমাদের জিঙ্ক 2+ মানে কি? জিঙ্ক 2+ মানে জিঙ্কের একটা লবণ, আমি ধরতে পারি এটা জিঙ্ক সালফেট। আবার এখানে Ag+ মানে হচ্ছে কি, এটা হচ্ছে সিলভার সালফেট। তো এটা লিখলাম না। তো সিলভার যেহেতু একটা নিষ্ক্রিয় ধাতু, মানে জিঙ্কের তুলনা হচ্ছে নিষ্ক্রিয়, তাই সে কিন্তু চাইলেই জিঙ্কের থেকে আমাদের এই অ্যাসোপোরটাকে মানে সরাতে পারবে না বা প্রতিস্থাপিত করতে পারবে না। দ্যাট মিনস জিঙ্কের সাথে যে অ্যাসোপোরটা যুক্ত আছে ধরে নিলাম, এটাকে সরানোর জন্য সিলভারের তেমন কোনো ক্ষমতা নেই, কেননা ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসারে সিলভারের অবস্থান হচ্ছে অনেক নিচে। সেজন্য আমি বলতে পারি আমাদের বিক্রিয়া যে পরবর্তী অংশ দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এখানে যে জিঙ্কটা আলাদা হয়ে গেছে, এটা কখনোই পসিবল না। তার মানে এটা হচ্ছে নট পসিবল। যেহেতু এটা পসিবল না, তাহলে আমি বলতে পারি আমাদের এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তো খুব সহজেই আমরা মানে ধাতুর সক্রিয়তা সিরিজকে কাজে লাগিয়ে এটার অ্যান্সারটা দিতে পারি। তারপরে খেয়াল করে দেখো, আমরা আরও একটা চ্যালেঞ্জ তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, আমি এটার অ্যান্সারটা লিখে রাখি, এটা হচ্ছে নট পসিবল। এই জিনিসটা হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তারপর আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছি, এটাও তোমরা ভিডিও পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। খেয়াল করে দেখো, এখানে আয়রন দেওয়া আছে এবং জিঙ্ক সালফেট দেওয়া আছে। তো বলেছে যে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে কিনা। তার মানে আয়রন হচ্ছে একটা ধাতু, সে ট্রাই করবে কি জিঙ্কের সাথে যুক্ত হওয়া সালফেটটাকে সরিয়ে জিঙ্কটাকে একা করে দিতে এবং সালফেটটা নিজের আন্ডারে নিয়ে আসার জন্য। কিন্তু এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি জিঙ্ক আর আয়রন এদের অবস্থান দেখো সক্রিয়তা সিরিজে, তাহলে খেয়াল করে দেখতে পারবে আমাদের জিঙ্কের যে অবস্থানটা সেটা কিন্তু উপরে থাকে, আর আয়রনের অবস্থানটা হচ্ছে নিচে থাকে। তার মানে আয়রন হচ্ছে কম সক্রিয় ধাতু, জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় ধাতু। আর জিঙ্ক যেহেতু বেশি সক্রিয় ধাতু, তার মানে সে অবশ্যই কী করবে, সালফেটটাকে তার সাথে যুক্ত করবে। Fe বা আয়রন তার থেকে সালফেটটাকে নিতে পারবে না। তার মানে এখানে Fe এই সালফেটটাকে কখনোই আঘাত করতে পারবে না। আঘাত মানে হচ্ছে মানে টেনে নিয়ে যেতে পারবে না। সেজন্য আমাদের এখানে ফেরাস সালফেট যেটা, সেটা আসলে তৈরি হবে না। দ্যাট মিনস এটা পসিবল না। তার মানে এটা হচ্ছে নট পসিবল। নট POSSI পসিবল। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তারপর আরও একটা ম্যাথ আমরা দেখব, সেটা হচ্ছে এটা। তো তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা এটা সবাই সলভ করতে পেরেছো। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, যে Mg এটা হচ্ছে আমাদের ধাতু এবং সলিড অবস্থায় আছে, সেটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বা অ্যাকুয়াস বা জলীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালাম। তারপর হচ্ছে Mg কী করলো, এই হাইড্রোজেনের থেকে ক্লোরিনটাকে টেনে নিয়ে গেল এবং হাইড্রোজেনকে আলাদা করে দিল। তো এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা সেটা জানার জন্য আমাদের তড়িৎ রাসায়নিক সিরিজ বা ধাতুর সক্রিয়তা সিরিজটাকে ফলো করতে হবে। তো এখন দেখো, আমরা কিন্তু অলরেডি ধাতুর সক্রিয়তা সিরিজে দেখেছিলাম যে সমস্ত ধাতুগুলোর অবস্থান হাইড্রোজেনের উপরে, তারা কিন্তু খুব সহজেই হাইড্রোসিডগুলো থেকে বা হাইড্রোজেনযুক্ত অ্যাসিডগুলো থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তো এখানে হাইড্রোজেনের উপরের দিকে কিন্তু ম্যাগনেশিয়ামের অবস্থান, দ্যাট মিনস ম্যাগনেশিয়ামের অবস্থান উপরে, হাইড্রোজেনের অবস্থান কিন্তু নিচে। তার মানে ম্যাগনেশিয়াম খুব সহজেই কোনো একটা অযুব অ্যাসিড থেকে এই হাইড্রোজেনটাকে অপসারণ করে তার সাথে ক্লোরিনকে যুক্ত করতে পারে। যেহেতু এটা পসিবল, তার মানে এই বিক্রিয়াটা অবশ্যই পসিবল এবং অবশ্যই এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু ঘটবে বা মানে স্পন্টানিয়াস ওয়েতে ঘটবে। তাহলে পসিবল রিয়াকশন, এবং এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার।
তারপরে আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটা কি ঘটবে কি ঘটবে না, তারপর আমরা এটা তোমাদেরকে বলে দিব। আই থিঙ্ক তোমরা সবাই এটা বের করতে পেরেছো। দেখো এখানে অ্যালুমিনিয়াম দেওয়া আছে এবং জিঙ্ক সালফেট দেওয়া আছে। তো আমরা আগে দেখবো যে কোনটার অবস্থান নিচে কোনটার অবস্থান উপরে। তোমরা হয়তো দেখে থাকবে যে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক এদের মধ্যে অ্যালুমিনিয়ামের অবস্থা হচ্ছে উপরে। অ্যালুমিনিয়াম যেহেতু উপরে আছে তার মানে এটা বেশি সক্রিয়, জিঙ্ক যেহেতু নিচে আছে তাই এটা কম সক্রিয়। তাহলে বেশি সক্রিয় ধাতু খুব সহজেই কম সক্রিয় ধাতুর লবণ থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারে। দ্যাট মিনস এখানে অ্যালুমিনিয়ামটা জিঙ্কটাকে তাড়িয়ে দিতে পারে, তাড়িয়ে অ্যালুমিনিয়ামটা তার সালফেট তৈরি করবে এবং জিঙ্কটাকে সে একা একা মানে ভাগিয়ে দিবে ওয়ান কাইন্ড অফ। তার মানে যেহেতু অ্যালুমিনিয়ামটা উপরে আছে, সক্রিয়তা সিরিজে বেশি অ্যাক্টিভ, তাই সেটা খুব সহজে জিঙ্ক সালফেট থেকে জিঙ্ককে ভাগিয়ে দিতে পারে এবং সালফেট লবণ তৈরি করতে পারে। তার মানে টোটাল যে রিয়াকশনটা এটা অবশ্যই একটা পসিবল রিয়াকশন বা বিক্রিয়াটা আমাদের অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে ঘটবে বা নিজে নিজে ঘটবে। তারপর একটা ইন্টারেস্টিং ম্যাথ তোমাদেরকে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করে এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে দেওয়া আছে 1 মোলার ঘনমাত্রার কপার সালফেট দ্রবণ এবং 1 মোলার ঘনমাত্রার জিঙ্ক সালফেট দ্রবণ দুটোর মধ্যে কোনটাকে লোহার পাত্রে রাখা যাবে। তার মানে পাত্রটা হচ্ছে আমাদের এখানে আয়রন। তাহলে দেখো আমরা প্রথমে কপার সালফেট নিয়ে কাজ করি। কপার এবং আয়রন এদের মধ্যে যদি তুমি তুলনা করো তাহলে দেখবে আয়রনের অবস্থান ধাতুর সক্রিয় সিরিজে উপরের দিকে, কপারের অবস্থান হচ্ছে নিচের দিকে। তার মানে এখানে আয়রনটা হচ্ছে কপারের সাথে মানে কপারের চেয়ে বেশি সক্রিয় আর কপার হচ্ছে আয়রনের তুলনায় কম সক্রিয়। তাহলে এক্ষেত্রে আমি যদি আয়রনের পাত্রে কপার সালফেট রাখি, এই আয়রনটা খুব সহজেই কপার সালফেট থেকে কপারটাকে ভাগিয়ে দিবে এবং সালফেটের সাথে সে যুক্ত হয়ে সালফেট লবণ তৈরি করবে। তার মানে আমরা লোহার পাত্রে কখনোই কপার সালফেট দ্রবণটাকে রাখতে পারবো না। কেন? সেক্ষেত্রে লোহার পাত্রটা সালফেটের সাথে যুক্ত হয়ে ক্ষয় হয়ে যাবে। দ্যাট মিনস টোটাল কপার সালফেট দ্রবণটা তখন গড়িয়ে পড়বে বা পাত্র ছিদ্র হয়ে যাবে। তাহলে আমরা প্রথম কেসে বলতে পারি যে লোহার পাত্রে কপার সালফেট রাখা যাবে না। তারপর আমরা দ্বিতীয় কন্ডিশনটা দেখি। দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে যে জিঙ্ক সালফেট দ্রবণটিকে আমরা লোহার পাত্রে রাখতে পারবো কিনা। খেয়াল করে দেখো, আমরা যদি জিঙ্ক এবং লোহা বা ফেরাস বা ফেরিক যেটাই বলি না কেন, আমরা এটাকে লোহাই বলি সবচেয়ে ভালো হবে। এদের মধ্যে যদি আমি সক্রিয়তা সিরিজ দেখি তাহলে জিঙ্কের অবস্থানটা থাকে উপরে আর লোহার অবস্থানটা থাকে হচ্ছে নিচে। তোমরা দেখতে পারো ধাতুর যেই মানে সিরিজ ছিল বা যে সক্রিয়তা সিরিজ ছিল সেই অনুসারে। তার মানে আয়রনের চেয়ে বা লোহার চেয়ে জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় এবং জিঙ্কের তুলনায় লোহা বা আয়রনটা হচ্ছে কম সক্রিয়। তাই আমি যদি আয়রনটাকে জিঙ্ক সালফেটের মধ্যে রাখি, দ্যাট মিনস আয়রনের পাত্রে যদি জিঙ্ক সালফেট রাখি, তাহলে ওই আয়রন কখনোই জিঙ্কটাকে ভাগিয়ে দিতে পারবে না বা সরিয়ে দিতে পারবে না সালফেট দ্রবণ থেকে। তার মানে জিঙ্কের মানে কপার আয়রনের যে পাত্রটা আছে সেই পাত্রটা ঠিকঠাক মতো থাকবে। তাহলে আমি বলতে পারলাম যে যেই পাত্রটার ধাতু হচ্ছে কম সক্রিয় সেটাকে আমি খুব সহজে ইউজ করতে পারবো, কেননা সেটা তখন আর ক্ষয়প্রাপ্ত হবে না। দ্যাট মিনস এই আয়রনটা তখন জিঙ্ককে তাড়িয়ে দিয়ে সালফেটের সাথে যুক্ত হতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে ফুলফিল করবে। দ্যাট মিনস আমরা আয়রন বা লোহার পাত্রে কপার সালফেট কখনোই রাখতে পারবো না, কারণ সে কপারটাকে সরিয়ে দিয়ে সালফেটের সাথে বিক্রিয়া করবে। তার মানে এটা হচ্ছে ক্রস। বাট আমি চাইলে জিঙ্ক সালফেটকে রাখতে পারবো, কেননা জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় ধাতু, তাই জিঙ্ককে সরাতে পারবে না আমাদের এই Fe বা আয়রন। তার মানে দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রযোজ্য, বাট প্রথমটা আমাদের প্রযোজ্য না। আর এক্ষেত্রে 1 মোলার ঘনমাত্রা এগুলো কিন্তু এখন কোনো কাজই করছে না। জাস্ট আমরা এখান থেকে ধাতুর যেই সক্রিয়তা সিরিজ আছে ওই সিরিজটাকে কাজে লাগিয়ে এই দুটো অ্যান্সারকে বের করেছি। আই থিঙ্ক তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো, থিওরিগুলো সব ঠিকঠাক মতো বুঝতে পেরেছো, তাই তোমাদের সবাইকে জানাচ্ছি কংগ্রাচুলেশন। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।